ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে উচ্চ মাধ্যমিকের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো লোককথা, তার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এখান থেকে যেই প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা বুঝতেই পেরেছো আশা করি আমার থাম্বনেল দেখে। লোককথা কাকে বলে, লোককথার বৈশিষ্ট্য, গুরুত্ব ও শ্রেণীবিভাগ, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটাতে আলোচনা করা হচ্ছে। ডিটেলস এই ভিডিওটা আলোচনা করা হবে। তো চলো বেশি দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি লোককথা কাকে বলে বা লোককথার সংজ্ঞা হিসাবে আমি এখানে কি লিখেছি দেখে নেওয়া যাক। লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্পকথা। এটি এক ধরনের লৌকিক সাহিত্য যার সাহায্যে প্রাকৃতিক বা আধ্যাত্মিক কোনো ঘটনার ব্যাখ্যা বা উপলব্ধির চেষ্টা করা হয়। এই কাহিনীগুলি কোনো অতীত বা ঐতিহাসিক ঘটনার অনুকরণে সৃষ্টি হতেই পারে। এর মানে হচ্ছে, দেখো, লোককথা হচ্ছে পুরোটাই একটা কাল্পনিক গল্পকথা। এর আগে আমরা যেগুলো দেখেছি সেগুলো হলো কোনো না কোনো রকমভাবে সত্যতা সেখান থেকে খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু লোককথাতে এরকম আশা নেই। তারপরে দেখো, স্ট্যান্ডার চেঞ্জ করে তোমরা লিখবে, কার্ল টমলিনসন ও ক্যারল লিঞ্চ ব্রাউনের মতে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্পগাথা গড়ে উঠেছে। আশা করি এটা বুঝতে পেরেছো যে মানে এখানে লোককথাটা বলতে বোঝাতে চাওয়া হয়েছে যে মানুষের জীবন ও কল্পনাকে মিশিয়ে যে সমস্ত গল্পকাহিনী তৈরি হয়েছে সেগুলোকেই বলা হচ্ছে লোককথা। আশা করি এটা বুঝতে পেরেছো। এর পরের দেখো পয়েন্ট আছে লোককথার উদাহরণ। এখানে কি লেখা আছে দেখে নাও। লোককথার উদাহরণগুলো হলো, 1 নম্বরে আছে 7 ভাই চম্পা, 2 নম্বরে আছে আলিবাবা ও 40 চোর। এছাড়াও লক্ষিন্দরের জীবন প্রাপ্তি 3 নম্বর দিয়ে লিখতে পারো, 4 নম্বর দিয়ে টম থাম্প ও দৈত্য ইত্যাদি। তাহলে লোককথার উদাহরণগুলি আশা করি বুঝতে পেরেছো। এর পরের পয়েন্ট আছে, দেখো, লোককথার বৈশিষ্ট্য। এখানে কি বলা হয়েছে, লোককথার কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য হলো কি কি এই বৈশিষ্ট্য, তাহলে চলো পয়েন্টের ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে নেওয়া যাক। 1 নম্বর পয়েন্ট আছে শিশুদের জন্য রসদ। এখানে কি লেখা আছে, লোককথায় সাধারণত শিশু ও কিশোর কিশোরীদের জন্য রসদ থাকে। দেখবে যেগুলো কল্পনা মিশ্রিত কাহিনী, যেমন আমি একটা বলি তোমাদের, চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান, এই গল্পটা আশা করি তোমরা সবাই দেখো, রোববারে দিত। তো এইখানে যেই গল্পগুলো থাকে এই গল্পগুলো কি সত্যিকারের কাহিনী না, এইগুলো কি কল্পনার কে নিয়ে কাহিনীগুলো গড়ে উঠেছে, যেটা শিশুদের অবশ্যই ভালো লাগে। তো এই লোককথা হলো সাধারণত শিশু ও কিশোর কিশোরীদের জন্য লিখিত গল্পকথা। 2 নম্বর পয়েন্ট আছে, দেখো, অজ্ঞাতনামা লেখক। এর মানে হলো সাধারণভাবে এগুলোর প্রকৃত রচয়িতাদের পরিচয় পাওয়া যায় না, মানে লোককথা কে লিখেছে সেটা জানা যায় না। 3 নম্বর পয়েন্ট, অলিখিত কাহিনী। এখানে কি বলা হয়েছে দেখে নাও, লোককথার কাহিনীগুলি সাধারণভাবে অলিখিত হয়। বর্তমানে অবশ্য বিভিন্ন গবেষক এগুলি বই আকারে প্রকাশ করেছেন। বুঝতেই পারছো, এগুলো লিখিত আকারে পাওয়া যায় না। তাহলে এই জিনিসগুলো যদি মুখে মুখে প্রচলিত থাকে তাহলে তো আর কোনো বই তৈরি হবে না। তো সেগুলোকে লিখেছেন কারা, বিভিন্ন গবেষকরা। এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট আছে মানুষের আলোচনা। এখানে কি বলা হয়েছে, এই কাহিনীগুলিতে মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। মানে হচ্ছে মানুষের নিয়ে আলোচনা করে এই লোককথা। 5 নম্বর পয়েন্টে দেখো ধর্মীয় বিষয় গুরুত্বহীন। এখানে কি বলা হয়েছে, রূপকের মাধ্যমে দেবদেবী বা অপদেবতার সঙ্গে মানব চরিত্রকে যুক্ত করে লোক কাহিনীগুলোকে আকর্ষণীয় করে তোলা হয়। এক্ষেত্রে ধর্মীয় গুরুত্ব নেই বললেই চলে, মানে কোনো ধর্মকে এখানে কিন্তু তুলে ধরা হয় না বা ধর্মকে কখনোই এখানে আনা হয় না। তার জন্য এই যেই লোক কথাগুলো হয় সেখানে ধর্মীয় বিষয় সাধারণতভাবে কোনো রকমভাবেই থাকে না।
6 নম্বর পয়েন্ট আছে দেখো মুখ্য চরিত্র মানুষ। এখানে কি বলা হয়েছে, লোকগাথার মুখ্য চরিত্রগুলি বেশি সময় হয় সাধারণ মানুষ। তাহলে বুঝতে পেরেছো? যেমন দেখে নাও, আমি লোককথার যদি তোমাদেরকে গল্প বলি, সেরকমভাবে একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও একটা গল্প আমরা সবাই পড়েছি ছোটোবেলা থেকে। কৃষকের যেই অনেকগুলো সন্তান থাকবে, সেই সন্তানদের মধ্যে সে ওই লাঠি ভেঙে দেখাবে যে একতাই বল, তাই তো? এই যে এই গল্পটা তোমরা ছোটো থেকে পড়ে আসছো, সেখানে কিন্তু মুখ্য চরিত্র মানুষ। তাহলে এটাও কিন্তু একটা লোকগাথা, তাই তো? তাহলে এই যে জিনিসটা, মানে এই গল্পটা যে আমি তোমাদেরকে বললাম, এই গল্পটাতে কিন্তু কোনো রকমভাবেই কোনো লিখিত আকারে ছিল না, এটাকে কিন্তু পরে লিখিত করা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট আছে অতি প্রাকৃতিক বিষয়। এখানে কি বলা হয়েছে, লোককথার চরিত্রগুলি অধিকাংশ ক্ষেত্রে বাস্তব নয়, মানুষের সঙ্গে অতি প্রাকৃতিক বিষয় যেমন দেবদূত, পরী, ডাইনি, পক্ষযুক্ত পশু মানে ডানাযুক্ত পশু ইত্যাদিকে যুক্ত করে কাহিনীকে জনপ্রিয় করে তোলা হয়। বুঝতেই পারছো, যেমন তোমরা একটু আগেই বললাম যে চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যানের গল্পগুলো যদি দেখো, তাহলে পক্ষীরাজ, ঘোড়া, তারপরে ডাইনি, পরী, ভূত, এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু এই লোকগাথাগুলো তৈরি হচ্ছে। এরপরে দেখো 8 নম্বর পয়েন্ট আছে ব্যক্তিত্ব আরোপ। এখানে কি বলা হয়েছে, সমস্ত অতি প্রাকৃতিক চরিত্রগুলির মধ্যে মানুষের মতো ব্যক্তিত্ব আরোপিত হতে দেখা যায়। তারা মানুষের মতো কথা বলে এবং নিজেদের চিন্তার প্রকাশও ঘটায়, তাই তো? মানে লোকগাথা বলতে হচ্ছে যে একটা কাকের যদি আমি গল্প শুনি, তাহলে কিন্তু কাকও এখানে কথা বলবে। একটা ঘোড়ার যদি কথা বলি, ঘোড়াও কথা বলবে। তাহলে বাচ্চাদের এই সমস্ত যে সমস্ত জনপ্রিয় কাহিনীগুলো আছে, সেখানে দেখবে প্রত্যেকটা জিনিসই কিন্তু কথা বলছে। তাহলে এগুলোকেই আমরা কি বলতে পারি, এদের মধ্যে ব্যক্তিত্ব প্রকাশ করা হয়েছে। কারণটা হচ্ছে যে ব্যক্তি তো কথা বলে, তাই না? একটা মানুষই তো কথা বলবে, তো তাদেরকেও একটা ব্যক্তিত্ব আরোপ করে তাদের মাধ্যমেও কথা বলানো হয়, এটাই বলা হয়েছে। 9 নম্বর পয়েন্ট আছে দেখো নৈতিক শিক্ষার বার্তা। এখানে কি বলা হয়েছে, লোক কথাগুলির কেন্দ্রে থাকে নৈতিক শিক্ষার বার্তা। এতে সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, অসত্যের বিরুদ্ধে সত্য কিংবা কাপুরুষতার পরিবর্তে পৌরসত্ব তুলে ধরার চেষ্টা করা হয়। নৈতিক শিক্ষা মানে কি হচ্ছে, যে এমন এক শিক্ষা যেখানে মানুষের প্রকৃত গুণ মানে মানবিকতা, সত্যতা, নিষ্ঠা, উদারতা সমস্ত জিনিসগুলো শেখানো হয়। পরে দেখো 10 নম্বর পয়েন্ট আছে প্রাকৃতিক আইন অকার্যকরী। এখানে কি বলা হয়েছে, লোকগাথাগুলি শ্রোতাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে প্রাকৃতিক আইনগুলি কার্যকরী হয় না। মানে কি বলতে চাওয়া হয়েছে, যে এখানে প্রাকৃতিক কোনো আইনই কার্যকরী হয় না। মানে লোকগাথাগুলো দেখবে যখন হয়, সেখানে প্রাকৃতিক আইন মানে যে সমস্ত আইনগুলো আমাদের মানে কি বলবো আসলেই চলে আসছে, সেই কিন্তু আইনগুলো ওখানে কিন্তু তুলে ধরা হয় না। আশা করি এটা বুঝতে পেরেছো। 11 নম্বর পয়েন্ট আছে দেখো অনির্দিষ্ট স্থান, কাল, পাত্র। মানে কি হচ্ছে, লোকগাথার কাহিনীগুলোতে যে স্থান, কাল, পাত্র থাকে, কোনো সুনির্দিষ্ট উল্লেখ কিন্তু সেই জায়গাগুলোর পাওয়া যায় না। একদা এক দেশে এক রাজা বাস করতেন, এভাবেই গল্পগুলো শুরু করা হয়। মানে বুঝতেই পারছো যে যেই সমস্ত বাচ্চাদের গল্প করানো হয় না, মানে গল্প শোনানো হয়, বাট তোমরা স্টোরি রাইটিং লিখতে গিয়েই তোমরা ওখানে লিখেছো যে ওয়ান্স আপন এ টাইম, এরকমভাবে যে শুরু করো। মানে কি হচ্ছে, একদা এক দেশে, কোন দেশে কেউ জানি না, কবে সেটাও জানি না, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো 12 নম্বর পয়েন্ট আছে প্রচার ও প্রসারের মাধ্যম। এখানে কি বলা হয়েছে, নাবিক, সন্ন্যাসী, এখানে বানানটা একটু তোমরা ঠিক করে নিও, চারণ কবি, যুদ্ধে পরাজিত বন্দী প্রমুখের মাধ্যমে এই লোকগাথাগুলি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। তাহলে দেখবে এই যে আমরা লোকগাথাগুলো জানতে পারি, সেগুলো কিন্তু আমরা মুখে মুখে জানতে পারি। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই লোকগাথার বৈশিষ্ট্যগুলি আমি এখানে টোটাল 12টা দিয়েছি। তোমরা এবার ইচ্ছে মতো তোমাদের এখান থেকে পয়েন্ট দিতে পারো। প্রশ্নে যদি নাম্বার কম থাকে তখন তোমরা চেষ্টা করবে এগুলোকে কমিয়ে দেওয়ার, আর যদি 4 বা 5 মার্ক থাকে তাহলে কেমনভাবে কোন পয়েন্টটা দিলে তোমাদের সুবিধা হবে, কেমনভাবে ছোট করবে, যেইগুলো পয়েন্টগুলো মনে হচ্ছে না দিলেও হয় সেই পয়েন্টগুলোকে বাদ দিতে পারো। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এখানে যেই পয়েন্টগুলো দিয়েছি সবগুলোই গুরুত্বপূর্ণ। পারলে তোমরা সমস্তটাই দিয়ে ভেতরের দিকে যে জিস্টটা, সেই জিস্টটা কিন্তু অল্প করে লিখলেও লিখতে পারো।
আশা করি এই ব্যাপারটা মানে লোককথার যেই বৈশিষ্ট্য, এই পয়েন্টগুলো সমস্তটাই তোমরা বুঝতে পেরেছো। এরপরে তাহলে চলো আরেকটা মেন প্রশ্ন যেটা আসে লোককথা থেকে সেটাতে চলে আসি। দেখো পয়েন্টের মাধ্যমে আমি এখানে উল্লেখ করেছি লোককথার গুরুত্ব। তাহলে চলো লোককথার গুরুত্ব কি এবার জেনে নেওয়া যাক। দেখো প্রথমেই লেখা আছে লোককথার কাহিনীগুলি ইতিহাস নির্ভর না হলেও ইতিহাস জানার ক্ষেত্রে এর বিশেষ গুরুত্ব আছে। তাহলে লোককথার কাহিনীগুলি কি ইতিহাস নির্ভর? না, ইতিহাস যদি নির্ভর হতো তাহলে এর সত্যতা লাগতো, কিন্তু প্রথমেই বলেছি লোককথার যে কাহিনীগুলো আছে সেগুলোর কোনো সত্যতা ভিত্তি নেই। তো এটাই বলেছে যে ইতিহাস জানার ক্ষেত্রে এর বিশেষ গুরুত্ব আছে, মানে কিছু কিছু মানে ইতিহাস নির্ভর না হলেও ইতিহাস জানার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আছে। কারণ দেখবে আমরা লোকমুখে যে সমস্ত জিনিসগুলো শুনি সেইগুলোর কিন্তু পুরোটাও যদি সত্য না হয়, কিছুটা হলেও কিন্তু সেই জায়গা থেকে কিছু হলেও হিন্টস পাওয়া যায়। তো তার জন্য লোককথার এই ছোট্ট একটা গুরুত্ব আমরা এখানে উল্লেখ করতে পারি। এছাড়াও এই ছোট্ট গুরুত্ব কিভাবে আমাদের গল্প কাহিনীতে বা ইতিহাসে বা আমাদের জীবনে প্রভাব বিস্তার করেছে চলো সেটাই জেনে নেওয়া যাক। 1 নম্বর পয়েন্ট আছে দেখো সমাজ সংস্কৃতির পরিচয়। এখানে কি বলা হয়েছে? লোককথার কাহিনীগুলিতে সমসাময়িক সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি বিষয়ে যথেষ্ট প্রভাব আছে। ফলে অতীতের সেই সমাজের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ঐতিহ্য কেমন ছিল তার একটা আভাস লোককথার কাহিনীগুলো থেকে জানা যায়। তাহলে দেখো লোককথাতে আমরা যে গল্পগুলো পাচ্ছি সেই সময়ের ভিত্তিতে নিশ্চয়ই আমরা সেই গল্পগুলো পড়ছি, তাই তো? তাহলে সেই সময়ের সামাজিক, সাংস্কৃতিক বা ধর্মীয় বিভিন্ন বিষয়গুলো কেমন ছিল সেগুলো থেকে আমরা জানতে পারি। আশা করি এটা বুঝতে পেরেছো, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এবার দেখো 2 নম্বর পয়েন্ট আছে ঐতিহাসিক ধাঁচের আভাস। এখানে কি বলা হয়েছে? ঐতিহাসিক কাহিনী অনুসারে বিভিন্ন লোককথার প্রচলন ঘটতে দেখা যায়। এই সব লোককথার কাহিনী থেকে সমসাময়িক সমাজের ঐতিহাসিক ধাঁচ সম্পর্কে আভাস পাওয়া যায়। মানে হচ্ছে কি, সেই সময়ের মানে লোককথাটা যেই সময়কার ইঙ্গিত দিচ্ছে সেই সময়কার ব্যাপারে মানুষের বিভিন্ন কাজকর্ম, মানে ঐতিহাসিক ধাঁচ, মানে ঐতিহাসিকরা এখান থেকে বুঝতে পারে এই কল্পকাহিনীগুলো থেকে যে কোন সময়ের কথা নির্দেশ দিচ্ছে, সেখানে কোন ধাঁচের কথা বলেছে, সমস্ত কিছুই এই লোককথা থেকে বোঝা যায়। তো এখানে উদাহরণস্বরূপ বলা যায় বাংলার চাঁদ সদাগরের কাহিনী থেকে সেই সময় বাংলার বণিকদের দূরদেশে বাণিজ্য সফরের কথা উপলব্ধি করা যায়। চাঁদ সদাগরের কাহিনী মানে হচ্ছে যে মনসা ঠাকুরের পুজোর প্রচলনটা কিভাবে হয়েছিল সেইটা যদি আমরা জানি তাহলে দেখতে পাবো সেখানে বেহুলা লক্ষিন্দরের কথা। আর এখানে লক্ষিন্দরের বাবা ছিলেন চাঁদ সদাগর, তিনি ছিলেন একজন বিখ্যাত বণিক, তার ব্যাপারে জানতে পারা যায়। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে মনোরঞ্জন। এখানে কি বলা হয়েছে? লোককথার গল্পগুলো অতীতকালের মানুষকে যুগের পর যুগ ধরে আনন্দ দান করেছে। সেই সময় এই কাহিনীগুলোই ছিল মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম। তাহলে বুঝতে পেরেছো যে লোককথার গল্পগুলো কিন্তু অতীতকালের মানুষকে আনন্দ দান করত, তাহলে সেটাই ছিল মনোরঞ্জন করার অন্যতম মাধ্যম। এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট আছে শিক্ষাদান। এখানে কি বলা হয়েছে? লোকগাথার কাহিনীগুলি মানুষকে জীবনে চলার পথে যথার্থ শিক্ষাদান করে থাকে। তাহলে এটা বুঝতে পেরেছ আশা করি যে এই পয়েন্টটাতে কি বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো একেবারে আমরা যদি এটা বৈশিষ্ট্যতে থাকে, বৈশিষ্ট্য বলে প্রশ্ন দেয় বা গুরুত্ব বলে প্রশ্ন দেয়, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা উপসংহার কি দিতে পারি দেখে নাও। লোকগাথার কাহিনীগুলি প্রসঙ্গে বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে যদি তোমার সন্তানকে বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের লোককথার গল্প পড়তে দাও, যদি তাদের আরও বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের আরও বেশি লোককথার গল্প পড়তে দাও। তাহলে বুঝতে পেরেছো যে লোককথার গুরুত্বটা ঠিক কতটা, মানে এতটাই গুরুত্বপূর্ণ যে অ্যালবার্ট আইনস্টাইনও এই লোককথার গল্প পড়তে দিতে বাচ্চাদেরকে বলেছেন। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই দুটো প্রশ্ন তোমরা কিভাবে লিখবে। আর এই প্রশ্ন দুটো যদি আলাদা আলাদাভাবে থাকে তাহলে প্রথমে যেখানে আমি লিখেছিলাম লোককথার ওই একটা সংজ্ঞার মতো ব্যাপারটা লিখেছিলাম, তারপরে উদাহরণ দেবে, তারপরে বৈশিষ্ট্য দেবে। যদি বৈশিষ্ট্যতে পয়েন্ট দেয় তাহলে এরকম দিয়ে তারপরে উপসংহার দেবে, আর যদি গুরুত্ব দেয় তাহলে লোককথা কাকে বলে ওটা দেবে। তারপরে কি দেবে? সংজ্ঞা হিসাবে ওটা দিয়ে দেওয়ার পরে দেবে তোমার লোককথার উদাহরণ
বুঝতে পেরেছ আশা করি। দেওয়ার পর তারপরে একেবারে গুরুত্ব পয়েন্ট করবে, তারপরে উপসংহার বা সমালোচনা এটা দিতে পারো। এরপরে লোককথা থেকে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে চলো দেখে নেওয়া যাক। এরপরে দেখো আমাদেরকে জানতে হয় লোককথার শ্রেণী বিভাগের ব্যাপারে। এখানে কি লেখা আছে চলো দেখে নেওয়া যাক। লোককথা শব্দটি আশুতোষ ভট্টাচার্য, এই লোককথা বাংলা আমরা এতক্ষণ ধরে আলোচনা করে আসছি বাংলাতেই। এবার আমরা এর ইংরাজি টার্মটা জানবো, সেটা হলো ফক টক। শব্দটির প্রতিশব্দ হিসাবে ব্যবহার করেন, আর যতদিন যাচ্ছে তত লোককাহিনী, লোকগল্প প্রভৃতি শব্দ এর সঙ্গে যুক্ত হয়ে চলেছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তার মানে লোককথাটা কি? লোককথাটা হচ্ছে আসলেই লোককাহিনী, লোকগল্প, যেটা আশুতোষ ভট্টাচার্য ফক টক বলে ইংরাজিতে নাম দিয়েছেন। এরপর দেখো স্ট্যান্জা চেঞ্জ করে লেখা আছে, সাধারণভাবে লোককথাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যথা রূপকথা, পরিকথা, পশুকথা, কিংবদন্তি, লোকপুরাণ বা মিথকথা, নীতিকথা, গীতিকথা, ব্রতকথা। নিচের সংক্ষেপে সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। মানে লোককথার এই যে আমরা শ্রেণীবিভাগ করলাম, এগুলোর ব্যাপারে চলো এবার তোমাদের সাথে একটা একটা করে আলোচনা করে নেওয়া যাক। দেখো এই লোককথা শ্রেণী বিভাগগুলো নিজেই এক একটা কিন্তু 2 মার্কের কোয়েশ্চেন হতে পারে। তো আমি এখানে এদের ব্যাপারে সুন্দরভাবে গুছিয়ে 2 মার্কের মতো করে লিখে দিয়েছি। তোমরা এটা যদি বড় প্রশ্ন আসে তোমরা কিন্তু জিনিসটাকে শর্ট করতে পারো। তাহলে চলো, প্রথম পয়েন্টটি আছে রূপকথা। এখানে কি বলা হয়েছে দেখে নাও। আত্মপ্রকাশ প্রথম পয়েন্ট। এখানে কি লেখা আছে, 19 শতকের প্রথমার্ধে রূপকথার মধ্যে দিয়েই লোক সাহিত্যের লিখিত রূপে আত্মপ্রকাশ ঘটে। বুঝতে পেরেছো তাহলে যে এই রূপকথার মধ্যে দিয়েই কিন্তু লোক সাহিত্যের লিখিত রূপের আত্মপ্রকাশ ঘটেছিল, না হলে কিন্তু এটা মুখে মুখেই প্রচলিত হচ্ছিল। এর পরের পয়েন্ট আছে দেখো চরিত্র। এখানে কি বলা হয়েছে, রূপকথার চরিত্রগুলো সাধারণত কাল্পনিক হয়ে থাকে। রূপকথার বর্ণিত কয়েকটি চরিত্র হলো রাজা, রানী, মন্ত্রী, কোটাল, রাজপুত্র, রাজকন্যা, দাসদাসী, রাক্ষস, দৈত্য, ডাইনি, জাদুকর, পেতনি প্রভৃতি। এছাড়াও রূপকথায় থাকে ব্যঙ্গমা ব্যঙ্গমী, পক্ষীরাজ ঘোড়া, শকুন পাখি এবং কিছু কল্পিত পশু। তাই না? দেখো রূপকথাতে কিন্তু আমরা এই ধরনেরই গল্প পাই, যেখানে তোমার এই ডাইনি, রাজা, রানী এই সমস্তগুলোর আলোচনা পাবো। আবার এখানে দেখবে পক্ষীরাজ ঘোড়া পাবো, শকুন পাখি পাবো, যারা কিন্তু কথা বলবে, এটাই বলা হয়েছে। এবার দেখো পয়েন্ট আছে কাহিনী। এখানে কি বলা হয়েছে দেখে নাও। রূপকথার কাহিনী বিশ্লেষণে দেখা যায় রূপকথার নায়ক বা নায়িকা সাধারণত কঠিন ও দুরূহ কাজকে অতি সহজে সম্পন্ন করে সাফল্য পায়। অনেক সময় জাদু শক্তি সম্পন্ন কোনো বস্তু বা ব্যক্তি সাহায্য নিয়ে রূপকথার কেন্দ্রীয় চরিত্র তার প্রতিপক্ষ রাক্ষস, ডাইনি প্রভৃতিদের পরাজিত করে। রূপকথাতে অতি লৌকিক কাহিনী পরিবেশিত হয়। এর মানে হচ্ছে দেখো, সাধারণত কিন্তু জাদু এই সমস্ত কিছু কি হয় কখনো? কখনোই হয় না। যে কোনো সমস্যায় যদি কেউ পড়ে তাহলে সেটা থেকে বেরোনোর পথ কখনোই জাদুবিদ্যা সাহায্য করতে পারে না, কিন্তু আমরা রূপকথাতে এই জাদুবিদ্যার সাহায্য বা অন্যান্য এমন কিছু অদৃশ্য বা অকল্পিত, যেটা আমরা কল্পনাই করতে পারবো না, এমন কিছু ঘটনা এখানে দেখানো হয় যেগুলো আমাদেরকে এই রূপকথার মাধ্যমে বিশ্বাস করতে হয়। এটা এখানে বলা হয়েছে। এরপরে দেখো 2 নম্বরে আছে পরিকথা। এখানে কি বলা হয়েছে দেখে নাও। সংজ্ঞা পয়েন্ট আছে প্রথমে। লোককথায় আলোচনায় পরিকথা এক স্বতন্ত্র বিষয়। এখানে লোককথার হবে, তোমরা একটু ঠিক করে দিও এই জায়গাটা, লোককথার হবে এই জায়গাটা।
যে পরিকাহিনীকে নিয়ন্ত্রণ করে থাকে বা মুখ্য ভূমিকা পালন করে কাহিনীকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ যে লোককথায় পরীকে কেন্দ্র করেই কাহিনী আবর্তিত হয়, তাকেই বলা হয় নির্ভেজাল পরিকথা। মানে হচ্ছে যে পরিকথাতে পরীদের উপস্থিতি, মানে পরীদেরকে নিয়েই কিন্তু গোটা ঘটনাটা আবর্তিত হবে। এর পরের পয়েন্ট আছে, দেখো চরিত্র। এখানে কি বলা হয়েছে, পরিকথার কেন্দ্রীয় চরিত্র হলো পরী স্বয়ং। পরীরা ভালো মন্দ দু ধরনের হয়ে থাকে। পরীরা অপরূপ রূপবতী হয়, তারা সব সময় সাদা পোশাক পরে থাকে। এবার দেখো পয়েন্ট আছে কাহিনী। এখানে কি বলা হয়েছে, পরিকথায় পরীকে কেন্দ্র করে কাহিনী বিন্যাস হয়ে থাকে। তারা অলৌকিক কাজে সম্পাদনের দ্বারা যাবতীয় সমস্যার সমাধান করে থাকে। এখানে অলৌকিক কাজ হবে, এটা তোমরা একটু ঠিক করে নিও, অলৌকিক কাজে হবে না। রূপকথার মতোই পরিকথার কাহিনীরও শুরু হয় এবং সমাপ্তি হয় প্রায় একই ধরনের মতোই। মানে কি হচ্ছে যে এইখানে যে কাহিনীটা থাকবে পরিকথার, সেখানে পরী এমন কিছু কাজ করবে যেই কাজগুলো কিন্তু মানে হবে কীরকম, যে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করবে, এটা এখানে বলেছে। মানে রূপকথার মতোই পরিকথাতে ঘটনাটা আবর্তিত হবে পরীকে নিয়েই। এরপরে দেখো স্ট্যান্ডার্ড চেঞ্জ করে আছে, বিদেশে দুটি জনপ্রিয় পরিকথা হলো সিন্ডারেলা এবং স্লিপিং বিউটি গল্প দুটি। আশা করি এটা তোমরা অল্প বিস্তর সবাই জানো। তো এইগুলোই কিন্তু পরিকথা। পরে দেখো 3 নম্বরে আছে পশুকথা। এখানে কি বলা হয়েছে, দেখো এখানে প্রথম পয়েন্টটি আছে সংজ্ঞা। কাকে বলে পশুকথা দেখে নেওয়া যাক। পশুকে নিয়ে কল্পিত গল্পকে পশুকথা বলে। লোককথার বিভিন্ন ভাগগুলির প্রাচীন তত্ত্বের বিচারে পৌরাণিক কাহিনীর পরেই এর স্থান হয়। দেখবে আমরা ছোটতে অনেক গল্প পড়ে এসেছি যেখানে কিনা পশু পাখিদেরকে নিয়ে গল্প থাকলেও এখানে কিন্তু পশু পাখিরা কথা বলে। আসলে কি পশু পাখিরা কথা বলে না, কিন্তু যে সমস্ত গল্পে পশুদেরকে নিয়ে আলোচনা করা হয়, মানে পশুদের গল্পগুলোতে পশুদের কথা নিয়ে আলোচনা হচ্ছে, সেটাকেই বলা হয় কি পশু কথা। এরপরে দেখো পয়েন্ট আছে চরিত্র। এখানে কি বলা হয়েছে, পশু কথায় পশু পাখিদের বিভিন্ন চারিত্রিক গুণাবলী তুলে ধরা হয়। পশু কথায় পশু, মানুষ, অতি অলৌকিক প্রাণীর সব মিলেমিশে উপস্থিত হয়। ভবিষ্যৎ বলা সুখ পাখি, কথা বলার বানর, উপকারী কুকুর, পণ্ডিত শিয়াল, বোকা কুমির, ধূর্ত শেয়াল, চটপটে খরগোশ, অকৃতজ্ঞ সাপ, উপকারী পাখি, এরা সকলেই পশুকথার চরিত্র। এরকম গল্প অনেকেই শুনেছ যে যেখানে বাঁদর কথা বলছে, কুকুর কথা বলছে, শেয়াল পণ্ডিত কথা বলছে, এইগুলোই কিন্তু এখানে বোঝাতে চাওয়া হয়েছে। এই সবই হলো এই ধরনের লোককথা। এরপরে দেখো পয়েন্ট আছে কাহিনী। এখানে কি বলা হয়েছে, নানা ধরনের অলৌকিক ও ঐন্দ্রজালিকা ক্রিয়াকলাপ এর মধ্যে দিয়ে পশুকথার কাহিনী বর্ণিত হয়। পশুকথার কাহিনীগুলি আকারে ছোট হয়। এর কাহিনীতে মানুষের সামাজিক আচার আচরণ, আশা আকাঙ্ক্ষা, হীনতা, ক্ষুদ্রতা, বীরত্ব, বুদ্ধি সবই পশু পাখির প্রতীক হিসেবে প্রকাশিত হয়। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই পশু কথার যেগুলো হয় সেখানে কিন্তু বিভিন্ন অলৌকিক বা ইন্দ্রজালের মধ্যে দিয়ে পশু কথার কাহিনী থাকে। এগুলো কিন্তু আকারে ছোট হয়। আবার এখানে সামাজিক সেই মানে মানুষের সামাজিক আচার আচরণ, সেই সময়ের বিভিন্ন ধরনের কার্যকলাপের ভালো কাজকর্মের প্রতীককে হয়ে যায় বিভিন্ন পশু পাখি। এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট আছে কিংবদন্তি। এখানে কি বলা হয়েছে, প্রথমে দেখো এর সংজ্ঞা দেওয়া আছে, কি বলা হয়েছে দেখে নাও। ইংরেজি লেজেন্ড শব্দের বাংলা প্রতিশব্দ হলো কিংবদন্তি। সাধারণভাবে বলা যায় ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথা সাহিত্যের রূপ বিশিষ্ট লোককাহিনী হলো কিংবদন্তি। এটা তোমরা আগেই পড়েছো যে কিংবদন্তিতে আমরা কি জানতে পারি, যে একটা গল্পের মধ্যে যে নায়ক চরিত্র থাকে, ধরে নাও আমি যদি রামায়ণ বলি, রামায়ণের প্রধান চরিত্রকে এখানে রাম, তো এখানে রামকে নিয়েই কিন্তু বিভিন্ন কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এটাই হয়ে যাচ্ছে কি একটা কিংবদন্তি, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো চরিত্রের কথা কি বলা হয়েছে পয়েন্টে, কিংবদন্তি চরিত্রগুলি বীর মানুষের জীবনগাথা। কিংবদন্তি চরিত্র ত্যাগ, উদারতা, পরোপকার, মানবিকতা, শৌর্য বীর্যে প্রায় দেবতা হয়ে ওঠেন। অনেক সময় সন্ন্যাসী, ফকির, যাজক বা কোনো স্থান কিংবদন্তি চরিত্র হয়ে ওঠে। তাহলে দেখো কিংবদন্তি
ব্যাপারে আমি আগেই তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা যদি চাও কিংবদন্তির ব্যাপারে আরও একটু জেনে নিতে বা আমার আলোচনাটা একবার দেখে নিতে, তাহলে তোমরা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে অবশ্যই কিংবদন্তির ভিডিওটা শুনে নিও ভালো করে, ওখানে ভালো করে বর্ণনা করা রয়েছে। দেখো এরপর স্ট্যান্জা চেঞ্জ করে আছে। ঐতিহাসিকদের ধারণায় কয়েকটি কিংবদন্তির চরিত্র হলো কি কি দেখে নাও। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, গিলগামেশ, হারকিউলিস, রবিনহুড প্রমুখ। তাহলে আমি একটু আগেই তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝালাম যে কিংবদন্তির চরিত্রের রামচন্দ্রের ব্যাপারটা, তাই তো। তারপরে দেখো পয়েন্ট আছে কাহিনী। এখানে কি বলা হয়েছে, কিংবদন্তিতে যে কাহিনী বর্ণিত হয় তা একদিন নির্দিষ্ট অঞ্চলে ঘটেছিল বলেই সেই এলাকার বহু মানুষ বিশ্বাস করে থাকেন। কিংবদন্তির কাহিনী সর্বদা আখ্যান নির্ভর হয় না। মানে কি হচ্ছে, এখানে কিন্তু বিশ্বাস, মানুষের বিশ্বাসও কিন্তু কাজ করছে কিংবদন্তি চরিত্রতে, এটা এখানে বলা হয়েছে। এর পরের পয়েন্ট আছে দেখো 5 নম্বরে, লোক পুরাণ ও মিথ কথা। এখানে কি বলা হয়েছে দেখে নাও। ও বা এখানে এই জায়গাটাই বা করতে পারো তোমরা, ঠিক আছে তো। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে দেখে নাও। প্রথম পয়েন্ট আছে সংজ্ঞা। এখানে কি লেখা আছে, মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মুথোস থেকে। মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে লোক পুরাণ বলে। এটাও আমি আলোচনা করেছি তোমাদের সাথে। তারপরে দেখো পয়েন্ট আছে চরিত্র। এখানে কি বলা হয়েছে, লোক পুরাণে কেন্দ্রীয় চরিত্র হলো অলৌকিক দেব দেবী। এতে কাহিনীর মূল চরিত্র ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির ওপরে আরোপিত। তাহলে বুঝতে পারছো যে এখানে কিন্তু যে সমস্ত গল্পগুলো হয় সেইগুলো দেবদেবী বা ভগবান নির্ভরই হয়ে থাকে। এর পরের পয়েন্ট আছে দেখো কাহিনী। এখানে কি বলা হয়েছে, পৌরাণিক কাহিনীগুলো মূলত ধর্মভিত্তিক। ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় সংস্কার, রীতিনীতি, পূজা, প্রার্থনা, এখানে একটু ঠিক করে দিও, পয়রা ফলা আঁকা হবে, ধর্মোপদেশ বা ধর্ম উপাচার ইত্যাদি ভিত্তিতে পৌরাণিক কাহিনীগুলো গড়ে ওঠে। ওটাই আমি বললাম যে ধর্মকে কেন্দ্র করে ভগবান, ঈশ্বর এদেরকে নিয়েই গড়ে ওঠে মিথগুলো। এরপরে দেখো 6 নম্বর পয়েন্ট আছে নীতিকথা। এখানে কি বলা হয়েছে, প্রথম পয়েন্ট আছে সংজ্ঞা। এখানে বলা হয়েছে মানব সমাজের বিভিন্ন সামাজিক পারিবারিক নীতিগুলি দ্বারা যে কাহিনী বর্ণিত হয় তাকেই বলা হয় নীতি কাহিনী। দেখবে ছোটোতে তোমরা অনেক গল্পই পড়েছো যে বয়স্ক লোক ছিলেন, সেই বয়স্ক লোকের তার ছেলেদেরকে একতা করার যেই গল্পটা আছে, তো ওখান থেকে আমরা কি নীতিকথা জানি যে একতাই মূল শক্তি, তাই না। তো এই ধরনের গল্পগুলোকে আমরা নীতিকথা বলে থাকি। এর পরের পয়েন্ট আছে দেখো চরিত্র। এখানে কি বলা হয়েছে, নীতিকথাগুলির মূল চরিত্র বিভিন্ন ধর্মের ধর্মগুরু যারা গল্পকথার মধ্যে দিয়ে নীতিবাক্যগুলি তুলে ধরেন। যীশুখ্রিস্ট, হজরত মোহাম্মদ, ভীষ্ম, বুদ্ধদেব, রামকৃষ্ণদেব প্রমুখ ধর্মগুরু বা ধর্মপ্রবক্তাগণ যুগে যুগে লৌকিক নীতিকথার সাহায্যে অনেক সময় তাদের ধর্মাদেশ প্রচার করে গেছে। তাহলে দেখো এই যে আমি বললাম নীতিকথাগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। এর পরের দেখো শেষ পয়েন্ট আছে কাহিনী। এখানে কি বলা হয়েছে, নীতিকথার শেষ পয়েন্ট, নীতিকথার কাহিনীগুলি শেষে সাধারণত উপদেশ আদেশগুলির উল্লেখ করা থাকে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। 7 নম্বর পয়েন্ট আছে গীতিকা। এখানে কি বলা হয়েছে দেখো। প্রথম পয়েন্ট আছে সংজ্ঞা। এখানে বলা হয়েছে ইংরেজ ব্যালাড এর বাংলা প্রতিশব্দ হলো গাথা বা গীতিকা। লোককথার একটি অন্যতম অঙ্গ হলো গীতিকা। সুর করে নাটকীয় ভঙ্গিতে পাওয়ায় গল্পগুলি হলো গীতিকা। মানে কি হচ্ছে, যেগুলো গান করে বা গীত করে যেগুলোকে গাওয়া হয় বা নাটকীয় ভঙ্গিতে পাওয়া যায় গল্পগুলো, তাদেরকেই বলা হচ্ছে গীতিকা। এর পরের পয়েন্ট আছে দেখো চরিত্র। এখানে কি বলা হয়েছে, গীতিকা চরিত্রগুলির মূলত কথক ও গায়ক। তাহলে চরিত্র কে কে থাকে, কথক আর গায়কই থাকে। কথক ও গায়কের মাধ্যমে যে সমস্ত চরিত্রগুলি বর্ণিত হয় সেগুলি মূলত আঞ্চলিক কিংবদন্তি বা সত্য কাহিনী ভিত্তিক হয়ে থাকে। তাহলে আশা করি এগুলো বুঝতেই পারছো যে এখানে কিন্তু মানে গীতিকায় সুর করে যে সমস্ত নাটকগুলো পাওয়া যায় বা গল্পগুলো দেখানো হয় সেগুলো কিন্তু কিংবদন্তি গল্প হয়ে থাকে, আর এগুলো সত্য কাহিনী ভিত্তিক কিছুটা হয়ে থাকে। এর পরের পয়েন্ট আছে দেখো কাহিনী। এখানে কি বলা হয়েছে, গীতিকায় নিটোল কাহিনী থাকে। এই কাহিনীতে আঞ্চলিক ভাবনা, ভাষা, রীতিনীতি, পারিবারিক, সামাজিক জীবন ও আঞ্চলিক লোক সংস্কৃতির পরম্পরা ধরা পড়ে। গীতিকার কাহিনী দ্রুত বেগে পরিণতির দিকে এগিয়ে যায়।
এটা বুঝতে পেরেছো আশা করি। দেখবে আমাদেরও পাড়াতে বা আমাদের গ্রামে গঞ্জে এখনও পর্যন্ত এই সমস্ত গীতিকা মানে সুর করে গান করে করে কিছু সত্য কাহিনী দেখানো হয় বা নাটকের ভঙ্গিতে করা হয়। তো এই সমস্ত কাহিনীগুলোকেই আমরা গীতিকা বলতে পারি। আর মনে রাখবে এগুলো কিন্তু আঞ্চলিক ভাবনা, ভাষা, রীতিনীতি, পরব, পারিবারিক সমাজ এই সমস্ত জিনিসকে নিয়েই গড়ে ওঠে। এরপরে একবার শেষ পয়েন্টে চলে এসেছে, যেটা হলো ব্রতকথা। এখানে কি লেখা আছে দেখো, সংজ্ঞা প্রথম পয়েন্ট লেখা আছে, ব্রতকথা বলতে আমরা লোককথা সেই বিভাগকে বুঝি যা ব্রতের মধ্যে দিয়ে গ্রাম্য জীবনের নানা ধরনের আশা আকাঙ্ক্ষা, কামনা, বাসনা বহিঃপ্রকাশ ঘটে থাকে। ব্রতকথা দুই ধরনের হয়ে থাকে, শাস্ত্রীয় ব্রতকথা আর একটা মেয়েলি ব্রতকথা। দেখবে হিন্দু ঘরে ঘরে বিভিন্ন পূজা পার্বণ বা এরকমই দেখবে যারা মা হয়, মারা কিন্তু এই ব্রতকথার কাহিনী পড়ে থাকে। তো এইগুলো তোমরা চাইলে শুনতে পারো যে এগুলো কেমন হয়, মানে এগুলো কোনো একটা ঠাকুরকে নির্ভর করে একটা কোনো গল্প কাহিনী বর্ণনা করা হয়, এটাকেই বলা হয় ব্রতকথা। এর পরের পয়েন্ট আছে দেখো, চরিত্র। এখানে কি বলা হয়েছে, ব্রতকথা চরিত্রগুলি মূলত দেবদেবী কেন্দ্রিক। ব্রতকথা দু ধরনের দেবদেবী দেখা যায়, যথা শান্তশিষ্ট দেবতা ও রুষ্ট দেবতা। ব্রতকথার চরিত্রগুলি অনেকটাই একঘেয়ে ও বৈচিত্র্যহীন হয়ে থাকে, মানে অনেকটা কিন্তু এই গল্পগুলো যখন ব্রতকথা পড়বে কেউ, তখন যদি শোনো তোমরা কখনো দেখতে পারবে যে এগুলো কিন্তু অনেকটা একই ধরনের হয়, একই গতিতে হয়ে যায়। কোনো দেবতা শান্ত থাকে বা কোনো দেবী শান্ত থাকে বা কোনোটা রুষ্ট হয়ে থাকে, তো এর জন্যই এরকম গল্পগুলো তৈরি হয়েছে। এরপরে দেখো পয়েন্ট আছে কাহিনী। এখানে কি বলা হয়েছে, ব্রতকথা আর কাহিনীতে বিভিন্ন ধরনের লোক সামাজিক আচার অনুষ্ঠান, কামনা পূরণের লক্ষ্যে উচ্চ সাধন পালন, বিপদ মুক্তির উপায়, দেবদেবীর কৃপা লাভের উপায় এবং দেবদেবীর মাহাত্ম্য প্রভৃতি বিষয় কেন্দ্রিক কাহিনী বর্ণিত হয়। তাহলে দেখবে ব্রতকথা পড়লে তোমরা যদি শোনো কখনো, তখন ওখানে বুঝতে পারবে যে কোনো দেবীর যেই পুজোটা সেটা কেন করা হচ্ছে, কেন করা জরুরি, ওটা করলে দেবীর কৃপা কিভাবে লাভ হবে, বা যখন আমরা কোনো কিছুতে বিপদে পড়ব, বিপদ থেকে মুক্তির জন্য আমরা কিভাবে ওই দেবীর সহায়তা নিয়ে সেই বিপদটার সম্মুখীন করে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তো এই সমস্ত জিনিসগুলোই বর্ণিত থাকবে কোথায়, এই ব্রতকথাতে। ব্রতকথা শোনার গুণ বর্ণনা এবং ব্রত পালনের বিধি নিষেধের বর্ণনার মধ্যে দিয়ে ব্রত কাহিনী সমাপ্তি ঘটে। তাহলে সবাই তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ব্রতকথা দিয়ে যদি এরকম প্রশ্ন থাকে 2 মার্কের, সেটাও তোমরা লিখতে পারবে। আর এই লোককথার যে সমস্ত আমি তোমাদেরকে এখন আলোচনা করলাম শ্রেণীবিভাগগুলো কিন্তু প্রত্যেকটাই 2 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট। তো তোমরা 2 মার্কের জন্য অবশ্যই করে রাখবে। আশা করি তোমরা এই ভিডিওতে একেবারে জিস্ট যেটা মানে একদম মূল বিষয় সেটা বুঝতে পেরেছো। আমি এই ভিডিওটা পুরোটা এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। ধন্যবাদ।